সরকারি সার্টিফিকেট কি ভুয়া হয়? এখন ওনারা কেন বলছে, কি জন্য বলছে আমি বলতে পারবো না। একা একটা মেয়ে, এত বড় ধাক্কা, তারপর ঠিক কিভাবে নিজেকে সামলেছেন? এখনকার মেয়েরা জব করতে গেলে অতটা সেভ না, আর জবের থেকে আমি মনে করি যে নিজে একটা কিছু করব। আর এখান থেকেই শুরু। তার বর্তমান অবস্থা দেখে মনে হয় অনেক ছেলের থেকেও এগিয়ে আছেন তিনি। কিন্তু কিভাবে এগিয়ে আছেন? আমি একা একটা মেয়ে, মাসে 30-40 হাজার টাকা, এটা আমার কাছে অনেক কিছু। মেয়ে মানুষ দেখে অনেক ছেলেরাই মজা নেওয়ার চেষ্টা করে, সুযোগ দিলেই অনেক কিছু, সুযোগ না দিলে কিছু না। তিনি মাসিক আয় করেছেন 30 থেকে 40 হাজার টাকা। অনেকেই তার মতো একটা স্বাধীন পেশা খুঁজছেন, যেখানে স্বাধীনতা আছে, মাস শেষে 30, 40, 50 হাজার বা তার চেয়ে বেশি আয়ের নিশ্চিত সুযোগ আছে। তার মতো কেউ যদি শুরু করতে চান, তাকে ঠিক কিভাবে এগোতে হবে? সার্টিফিকেট ডুপ্লিকেট, এইচএসসি সার্টিফিকেট নাকি ডুপ্লিকেট, এর জন্য আমি দুইবার সিও রিজেক্ট খাই। ওনারা বলছে আমার সার্টিফিকেট ভুয়া, এর জন্য আমি জাপানের বিষয়ে দুইবার রিজেক্ট খেয়েছি। আমি পড়াশোনা করার জন্য যাইতে চাইছিলাম জাপান, আর কি জাপানি স্টুডেন্ট বিষয়ে গিয়ে পড়াশোনা করে আর কি ওইখানে সেটেল হওয়ার ইচ্ছে ছিল। মানে আমার কাজিন জাপানে থাকে, এর জন্য আর কি আমি জাপান যেতে চেয়েছিলাম। আমরা যেহেতু দুইটা বোন, এর জন্য নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিলাম। আর জাপানে আমি প্রথম 2024 এপ্রিল সেশনে অ্যাপ্লাই করি। ওই স্কুল থেকে বলেছিল, ইমিগ্রেশন থেকে বলেছিল আমার ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট নাকি ডুপ্লিকেট। যেহেতু আমি টাঙ্গাইল একটা পাবলিক কলেজ থেকে, মানে শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহিলা কলেজ, এটা সরকারি কলেজ, এইখান থেকে আমি ইন্টারমিডিয়েট পাস করেছি। সার্টিফিকেট ডুপ্লিকেট বলছিল, শুধু আমার না, বাংলাদেশের সকল এজেন্সি থেকেই এই কারণে আর কি রিজেক্ট খেয়েছিল। তারপর হচ্ছে আমি 2026 অ্যাপ্লাই করেছিলাম, আমিও খেয়েছি রিজেক্ট। বাংলাদেশ থেকে অনেক এজেন্সি থেকেই খেয়েছি আমরা, আর কি একটা এজেন্সি থেকে 3 জন অ্যাপ্লাই করেছিলাম, কারোরই সিও আসে নাই। আমি সরকারি একটা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেছি, হয়তো এমন একটা স্টুডেন্ট পেয়েছে, এজন্য সকলকে এরকম রিজেক্ট করেছে। রিজেক্ট হওয়ার পর চিন্তা করলাম আমার কিছু করতে হবে। আমি অনেক ভেঙে পড়ি আর কি। আমি জাপানি লেভেল N5 N4 কমপ্লিট করেছি। এত দীর্ঘ টাইম ঢাকা শহরে থেকে আমার বোরিং সময় কাটছিল, আমি কি করব। আমি একদিন জিয়া উদ্যানে ঘুরতে আসি আমার ফ্রেন্ডদের সাথে, তো দেখি ইয়াং অনেক মেয়েরা এইসব করতেছে, কেক বিক্রি করছে। আমার আগে একটা পেজ ছিল, পেজটা চলে যাওয়ার পর থেকে আমার বিজনেসটা অফ ছিল। আর আমি যখন জাপানি ভাষা শিখতে আসি, তখন ওই ভাষাটা আমি নিতে পারতাম না, আমার কাছে অনেক কঠিন লাগতো। তখন আমি আমার পেজ চলে গেছিল, আবার এই বিজনেসটা বন্ধ করে দিই। বন্ধ করে দেওয়ার পর যখন দেখি না বাহিরে মেয়েরা বিক্রি করতে পারে, এই জন্য আমিও চিন্তা করলাম আমি পারবো না কেন। প্রথম লজ্জা লাগতো, কিন্তু এখন আর লজ্জা লাগে না। আমার এখানে কেক পাওয়া যায়, ডাবের পুডিং পাওয়া যায়, ক্যারামেল পুডিং পাওয়া যায়, লাচ্ছি পাওয়া যায়। সপ্তাহে 5 দিন আসি এরকম। আমি রাস্তায় এগুলো বিক্রির পাশাপাশি আমি জাপানি ল্যাঙ্গুয়েজও শিখতেছি। আর এটা আমার ইচ্ছা, এর জন্য আমি এটা করতেছি। আমার কষ্ট মনে করি না, তাই কষ্ট হয় না। আমি রিজেক্ট খেয়েছি তো কি হয়েছে, আমার তো ঘুরে দাঁড়াতে হবে, আমার তো কিছু করতে হবে, সেই কারণে এটা করার। কেকটা আমি আগে টাঙ্গাইল থেকে আমার বাসার একটা আপুর কাছে শিখেছিলাম, তো কেকটা বানানো আমি অনেক আগে থেকেই পারতাম। আমি মনে করি বসে না থেকে কিছু করাটা ভালো। কিছু করলে আপনি কিছু টাকা ইনকাম করতে পারবেন, আর নিজের পায়ে দাঁড়াতে পারবেন। এই ছোট বিজনেসটা একদিন অনেক বড় হতে পারে। রাস্তায় বসে আমি 30 থেকে 40 হাজার টাকা এমনিই কামাই করতেছি। এখানে 1.5 বছর আমি একা একটা মেয়ে, নিজে বাসা থেকে টেবিল নিয়ে আসি, দোকান লাগাই, মাঝে মধ্যে উঠিয়ে দেয়, সরে যেতে হয়, আবার দোকান লাগাই। সব দোকান আমি, বাসায় হোমমেড খাবার বানাই, আমি বিক্রি করি। এসব সবকিছু আমার উপর। সংসদ ভবনে এরকম কোনো কিছু হয় না, তবুও মানুষ বলে এই যে ভাইরাল কেক, কিন্তু আমি ভাইরাল কেকের অনেক আগে থেকে বিজনেস করি। যে উদ্যোগটা আমি নিয়েছি, আমি মনে করি আজকে আমি সফল। আমি আসি 5:30-6টা বাজে। অনেকে তো লজ্জায় শুরু করতে পারে না। আমি মনে করি শুরু না করলে মানুষ শিখবে কই থেকে। বাঁচতে হলে টাকা প্রয়োজন, ইনকাম করতে হবে। আপনার টাকাটা যত বেশি, আপনার পরিবার, তারপর আশেপাশের লোকজনের কাছে আপনার সম্মানটাও তত বেশি। আপনি মানুষ ছোট থেকেই বড় হয়, আগে শুরু করেন ছোট করে, তারপর সে বড় হবেন।